ম্যাডাম ম্যাডাম ছেড়ে থানায় চল, তারপর দেখবো কি হবে না হবে। চেন দে। ম্যাডাম আর কখনো করবো না ম্যাডাম। এই নিন চেন। দেখছেন পুলিশের চোর ধরা? জানেন, আমার খুব ওরকম পুলিশ হওয়ার ইচ্ছে। কিরকম ওই বদমাশ লোকটাকে শাস্তি দিচ্ছেন ওই মহিলা অফিসার। সেটা তো তুমি এমনিই করে থাকো, যারা অন্যায় করে তাদেরকে তো তুমি এমনিতেই শাস্তি দাও। এমনি করাটা আলাদা, কিন্তু এই রকম পুলিশ হয়ে আমি দেশের লোকের পাশে দাঁড়াতে চাই, অন্যায়ের প্রতিবাদ করতে চাই। ওনাদের তো ট্রেনিং দেওয়া হয়, আমি ঠিক এরকমই হতে চাই। আমার অনেক দিনের স্বপ্ন, জানেন। এবার চলুন মন্দিরে যাওয়া যাক। আপনি এমন স্বপ্নও দেখেন বুঝি? দেখি তো, ছোটবেলা থেকেই। জানেন, সবাই বলতো আমি নাকি হাওয়ার চেয়েও আগে দৌড়ই। তাই হাওয়ার বেগে দৌড়ে অপরাধীদের ধরবো, এটা আমার একটা ইচ্ছে। আর মানুষের পাশে আইনের রক্ষক হয়ে সেবা করব। আপনি যে মনে মনে এরকম একটা স্বপ্ন চেপে রেখেছেন আমি জানতামই না। সব ইচ্ছে কি আর সামনে আনা যায়? আপনার কি স্বপ্ন, কি হতে চান? আমি আমি জানি না তুবড়ি, আমি কখনো এত এসব কিছু নিয়ে ভাবিনি। এই স্বপ্ন দেখা এসব আমার কখনো আসেই না তুবড়ি। নিজের পায়ে দাঁড়াবার, নিজেকে প্রমাণ করার কোনো তাগিদ অনুভব করেন না? আমি জানি আপনি একটা নতুন ব্যবসা শুরু করেছেন, আপনি ওয়েটারের কাজ করেন, কিন্তু এর চেয়েও বড় কিছু করতে ইচ্ছে করে না? তুমি চাও আমি নিজেকে প্রমাণ করি, কিন্তু আমি একা পারবো না। যদি তুমি আমার পাশে থাকো আমি করে দেখাবো। আপনি কি বলতে চাইছেন? আজ তোমাকে মন্দিরে ডেকে আমি এই কথাটাই বলতে চেয়েছিলাম তুবড়ি। তুমি আমার পাশে থাকবে? সারা জীবন আমার হাত ধরে চলবে? তোমাকে প্রথম দেখে তুবড়ি আমার খুবই ভালো লেগেছিল, কিন্তু তখন আমি তোমার ব্যাপারে কিছুই জানতাম না। কিন্তু যত আমি তোমাকে দেখছি আমি অবাক হচ্ছি। তোমার মতো মনের মানুষ হয় না তুবড়ি, তোমার মতো মানুষ আমি আজ অবধি দেখিনি তুবড়ি। তোমাকে আমি রেসপেক্ট করেছি, ভেবেছি যদি তোমার মতো হতে পারি। আমি খুব ইনম্যাচিওর তুবড়ি, খুব খুব ক্যাজুয়াল একটা লাইফ আমি লিড করি, আর তুমি সেখানে জীবনের সাথে লড়ে চলেছ। অনেক ঘা সহ্য করে তুমি পোক্ত হয়েছ, কিন্তু তোমার মনটা একদম ফুলের মতো নরম। সবার জন্য দয়া মায়া তোমার। জানো আমার ঠাম্মি কি বলে? ঈশ্বর কখনো নিজে দেখা দেন না, কিন্তু প্রয়োজনে তিনি কারোর মাধ্যমে আসেন।
আমার কাছে ঠিক সেইভাবেই তুমি এসেছো তুবড়ি। আর তুমি জানো না তুবড়ি, এই কটা দিনে আমার মধ্যে কতটা চেঞ্জ এসেছে, আর আর সবটাই তোমার জন্য। এসব আপনি কি বলছেন? আমি তোমাকে ভালোবাসি তুবড়ি। সারা জীবন যদি তুমি আমি এক হয়ে থাকি, তাহলে আমার আর কিছু চাওয়ার নেই তুবড়ি। ভালোবাসা কি হয় আমি জানতাম না তুবড়ি, কিন্তু যখন আমি তোমায় ভালোবাসলাম, আমার গোটা দুনিয়াটাই বদলে গেল। তোমাকে হারিয়ে ফেলার ভয়ে এই কটা দিন আমি পাগলের মতো হয়ে গেছিলাম তুবড়ি। তারপর যখন তুমি সুস্থ হয়ে উঠলে, যেন আমিও প্রাণে বেঁচে ফিরলাম। কিছু বললে না তো? থাকবে আমার পাশে, ভালোবাসবে আমায়। আমার যা দোষ আছে, খামতি আছে, আমি সব শুধরে নেব, নিজেকে প্রমাণও করব। শুধু একবার তুমি হ্যাঁ বলো, একবার। শুধু একবার একটা সুযোগ দাও। না, কেন? শেষ পর্যন্ত এই দেখতে হলো আমাকে। না, এবার আমি ঠিক করব এই মেয়েটার ভবিষ্যৎ কি হবে। আমি ঠিক করব। ড্রাইভার, চলো। আমি পারবো না। আমি জানি তুবড়ি, আমার মধ্যে অনেক ফ্লস রয়েছে। আমি ঠিকমতো গুছিয়ে কথাটাও বলতে পারি না। আমি সবই জানি, অনেক বোকা অ্যাটিটিউড করে ফেলি, অনেক ইম্যাচিওর কাজও করি আমি তুবড়ি, সবটাই জানি আমি। আর জানো তো, আমি জীবনে কখনো দায়িত্বটাও নিইনি, জীবনটাকে আমি কখনো সিরিয়াসলি নিইনি তুবড়ি। কিন্তু আমি আস্তে আস্তে চেঞ্জ হচ্ছি, তুমি জানো। আর তুমি যদি আমার পাশে থাকো, তোমার যেরকম মানুষ পছন্দ, আমি সেরকম মানুষ হয়ে ওঠার চেষ্টা করব। আমি তোমাকে কথা দিচ্ছি তুবড়ি।
শুধু শুধু আমাকে ছেড়ে তুমি যেও না। তুমি আমার পাশে থাকলে, তুমি আমাকে একটু সময় দিলে আমার যত ফ্লজ আছে আমি কাটিয়ে উঠবো। আমি কথা দিচ্ছি তোমায় তুবড়ি, প্লিজ। আপনার না, আমি নিজের সমস্যার জন্য বলেছি। আর এখনো অবধি আমি আপনার মধ্যে কোনো দোষ দেখতে পারি না। তাছাড়া দোষ গুণ মিলিয়েই তো মানুষ। নিজের স্বপ্নের কথা, নিজের ভালো লাগার কথা আমি ভাবতে পারি না। কেন তুবড়ি, কেন নিজেকে এরকম ভাবে আটকে রাখতে চাইছো তুমি? তোমার জীবনে পাশে হাত ধরে থাকার মতো কাউকে দরকার নেই তোমার? আমার জীবনটা পুরো অন্যরকম। ছোটবেলায় আমাদের বাবা, আমার মা আর আমাদের 3 বোনকে ছেড়ে অন্য জায়গায় চলে গেছিল। আপনি নিজেও আমার বাবাকে দেখেছেন। সেই থেকে আজ অবধি আমাদের মা আমাদের নিয়ে লড়াই করে চলেছে। জীবনে অনেক অপমানিত হয়েছে। আমি চাই আমার মাকে সেই সম্মান ফিরিয়ে দিতে, মার মুখে হাসি ফুটিয়ে তুলতে। বিশ্বাস করুন, আমার মা সারা জীবনে কিচ্ছু পায়নি, শুধু আমাদের মুখের দিকে চেয়ে বেঁচে আছে। আমি শুধু সেই মুখটা একটু হাসি ফোটাতে চাই। আমি চাই মাকে এমন একটা জীবন দিতে যেখানে কোনো কষ্ট থাকবে না, আমার বাঁচার মতো করে বাঁচবে আমার মা। যতদিন না সেটা আমি করতে পারছি, ততদিন আমি নিজের জন্য ভাববো না। সামনে দিদির বিয়ে, বোনের পড়াশোনা, সংসারের এত খরচা, অনেক দায়িত্ব আমার উপর, জানেন। এই সব কিছু না হলে আমি নিজের কথা ভাবতে পারবো না, কখনোই পারবো না। আমাকে পারলে ক্ষমা করে দেবেন। আমি তোমাকে ভালোবেসে একটু ভুল করিনি তুবড়ি। তুমি এই বয়সে যতটা দায়িত্ব নিয়ে চলছো, তোমার কথা শুনে তোমার প্রতি আমার রেসপেক্ট আরো বেড়ে গেল। আমি তোমার পাশে থাকতে চাই, তোমার লড়াইটা আমি ভাগ করে নিতে চাই। তোমার তাতে কোনো আপত্তি নেই তো? কিন্তু আমার নিজের জন্য ভাবার সময় কবে হবে আমি নিজেও জানি না। কবে আমার প্রতিজ্ঞা আমি পূরণ করতে পারবো সেটাও জানি না। তুমি তোমার সব দায়িত্ব কর্তব্য সেরে আসবে, আমি সেই দিনের অপেক্ষা করব। আমার কোনো তাড়া নেই, কোনো জোর নেই। কিন্তু আপনি কেন অপেক্ষা করবেন? তাছাড়া যে আমার আর কিছু করার নেই তুবড়ি। আমার জীবনের সবটা এখন শুধু তুমি। আমি তোমাকে ছাড়া বাঁচতে পারবো না। দিন থেকে রাত শুধু তোমার মুখটাই আমার চোখের সামনে ভাসে। এই সব কিছু এক মুহূর্তে শেষ হয়ে যাবে যদি তুমি আমাকে ফিরিয়ে দাও তুবড়ি। আমি তোমায় এতটা ভালোবাসবো যে জীবনে তোমার কখনো কোনো কিছু নিয়ে রিগ্রেট হবে না। তোমার বাড়ির সবাই যেন ভালো থাকে, সেই দায়িত্ব আমার। আমাকে তোমার জন্য অপেক্ষা করতে দাও তুবড়ি। যত দিন, যত মাস, যত বছর অপেক্ষা করতে হয় আমি করবো তুবড়ি। প্লিজ আমায় অপেক্ষা করতে দাও তুবড়ি, তুমি প্লিজ। অঞ্জলি দি, what a surprise. Good morning. এসো। মর্নিং। অঞ্জলি দি, what a pleasant surprise, হ্যাঁ? তুমি ফোন না করে চলে এসেছো, নিশ্চয় কোনো স্পেশাল খবর আছে দেবার, তাই না? তুমি বসো না, প্লিজ বসো। এই রাজেন, রাজেন, দেখো কে এসছে। আরে আরে ম্যাডাম, বসুন বসুন। আমি বরঞ্চ একটু কফি করে নিয়ে আসি। আপনি রোজ আসেন কিন্তু কোনোদিন কফি খান না, আজই কিন্তু খেতেই হবে।
না, অঞ্জলি দি আজকে চা খাবে আমাদের সঙ্গে, তার সঙ্গে একটু স্ন্যাক্সও নিয়ে এসো। কোনোদিন তুমি আমাদের বাড়িতে আসলে কিচ্ছু খাও না, আজকে আমরা একসঙ্গে চা খাবো। হ্যাঁ, বলো তো অঞ্জলি দি, কি ব্যাপার? তোমার ইনফরমেশন ঠিক ছিল। আমি ওই তুলি বলে মেয়েটিকে অর্জুনের সঙ্গে দেখেছি। দেখেছো, আমি ঠিকই বলি। আমি কেন মিথ্যে কথা বলবো? আর তোমাকে তো কখনো বলবো না অঞ্জলি দি। এবার মন দিয়ে শোনো, আমি তোমাকে যা বলতে এসেছি। দেখো, আমি রাজেন্দ্রের সামনে কথাগুলো বলতে চাই না, কারণ এই তুলি মেয়েটি রাজেন্দ্র মেয়ে। যতই ওদের ছেড়ে আসুক না কেন, ইমোশনাল হয়ে গিয়ে কখন কি করে বসবে কেউ জানে না। অঞ্জলি দি একেবারে তেলে বেগুনে ফুটছে। এবার অর্জুনের অপমানের প্রতিশোধ নেব আমি। ঠিক বলেছে অঞ্জলি দি। আমি জানি ওই সাবিত্রী আর এই 3 মেয়ের জন্য এখন ওই আমার পরে না মনে সফট কর্নার আছে। আমাকে বলতে চায় না ঠিক কথা, ওকে আমি একদম বিশ্বাস করি না। শোনো অঞ্জলি দি, এসব কথা এখানে না বলাই ভালো। আমরা পরে নিয়ে কথা বলবো। হ্যাঁ, তা তোমার নেক্সট স্টেপটা কি বলো? স্টেপ? অর্জুনকে আমি কিছু বলবো না। ওকে আমি চিনিও আমার ছেলে। অর্জুন খুব জেদি, ঠিক আমার মতো। আমার থেকেই এই জেদটাও পেয়েছে। তাই আমি যদি অর্জুনকে ওই মেয়েটির থেকে সরিয়ে দিতে চাই, ও হয়তো জেদ করেই আমার কথা শুনবে না। তাই ওই মেয়েটি, কি যেন নাম, তুলি, ওকেই সরিয়ে দিতে হবে চিরদিনের মতো। একদম ঠিক ডিসিশন নিয়েছো অঞ্জলি দি। অর্জুনকে কেন কিছু বলবে? ও তো কিছু করেনি। এইসব বাড়ির মেয়েরাই না বড়লোক ছেলে দেখে ঢলে পড়ে এবং তারপরে তাদের বিয়ে করে আয়েসে ঘর করতে চায়। শোনো, আমরা তুবড়িকে চিরকালের মতো অর্জুনের লাইফ থেকে দূর করে দেব। সেটা করব একসঙ্গে। কিন্তু কাজটা কিভাবে করবে তুমি? একটা প্ল্যান করতে হবে অঞ্জলি দি। আচ্ছা, তুবড়ি দিদির বিয়ে না, ওই দিনই আসল আঘাতটা হানতে হবে। তুবড়ি ঘুরে তাকিয়েছে, তার মানে ও মুখে না বললেও মনে মনে ওর উত্তর হ্যাঁ। আমি ওর মন ছুঁতে পেরেছি। এবার আমি আসি।
এই শীষটা তো আমার খুব চেনা। তাহলে ওই বয়স্ক উকিলবাবু আর কেউ না, অর্জুনই ছিলেন। উনি সেদিন ছদ্মবেশে এসে আমাদের বাঁচিয়েছিলেন।